হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আবার পার্ট 2 নিয়ে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম এমিলিকে কিভাবে তারা দুশ্চরিত্রা বলে তাকে ফাঁসানো হয়েছিল এবং কিভাবে সে তার অন্যায়ের প্রতিশোধ নেবে। এই দ্বিতীয় পার্টে আমরা সেটাই দেখব। তো চলুন বেশি বকাবকি না করেই আমরা দ্বিতীয় পার্টটা শুরু করি। তখনই পিছন থেকে লিও ডিওক চলে আসে এবং এমিলিও চলে আসে। তারপর অস্টিনকে বলে যে অস্টিন, আমি জানি আমার মতো তোমাকেও ঠিক একইভাবে ফাঁসানো হয়েছে, তুমি সত্যি করে বলো যে সেই দিন সকালে কি হয়েছিল। এবং অস্টিন তাকে বলে যে সে হিসাবরক্ষকের সঙ্গে সকালবেলা দেখা করতে এসেছিল, কারণ অস্টিন সে খুব সুন্দর একটি মাউন্টেনের পেন্টিং পেয়েছিল। সে জানতে এসেছিল যে এই পেন্টিংটার কত দাম হতে পারে। এবার অস্টিন যখন হিসাবরক্ষকে পেন্টিংটা দেখাচ্ছিল তখনই সেখানে লিও আসে। লিও টাকা চাইলে হিসাবরক্ষক পেন্টিংটা পাশে রেখে লিওকে টাকা দেয়। তারপরে হিসাবরক্ষক যখন পেন্টিংটি খোলে ম্যাজিকের মতো উঠে দেখে এটা এমিলির পেন্টিং এবং লিও সেটা নিয়ে সিন ক্রিয়েট করে। এবার লিও আর এমিলি ভাবে সে না হয় বোঝা গেল, কিন্তু এমিলির জন্মদাগটা কোথায় রয়েছে সেটাও কি করে জানবে। এবার তখনই আমরা দেখতে পাই সেই দাসীটি অর্থাৎ ম্যারিকে লিও কিছু টাকা ঘুষ দিচ্ছিল এবং এই দৃশ্য লিও এবং এমিলি দেখতে পায় এবং তারা বলে যে এই ঘটনার মধ্যে দাসী লিও এবং ম্যারি দুজনেই একসাথে জড়িত আছে এবং ওই পেন্টিং এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এবার এমিলি জিজ্ঞেস করে যে লিও তো রবির দাসী, তাহলে ও আমার সাথে এমন শয়তানি কেন করছে। তখন ন্যান্সি বলে, ম্যাডাম, রবির বোন চুচুর সাথে লিওর বিয়ে হওয়ার কথা ছিল, পরে আপনার সাথে বিয়ে হয়, তাই জন্য হয়তো ওরা আপনাকে সেখান থেকে সরিয়ে দিতে চাইছে। এবার অপর দিকে রাতের বেলা আমরা লিওকে দেখতে পাই। লিও তো সেই পেন্টিংটা নিয়ে এসে ওইখানে বসে জ্বালিয়ে দেয়। সে মনে মনে বলতে থাকে যে এমিলি, তুমি আমাকে চড় মারবে, তোমার এখনো এত বুদ্ধি হয়নি, তুমি আমার কাছে এখনো বাচ্চাই আছো। লিও তো মনে মনে শয়তানের হাসি হাসছিল আর পেন্টিংটাকে নিজের ইচ্ছা মতো পোড়াচ্ছিল। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। লিও তো রুবিকে বলে যে ম্যাডাম, আমি আপনার কথা মতো ওই পেন্টিংটা জ্বালিয়ে দিয়েছি। এবার রুবি তো মনের আনন্দে ছিল যে এমিলিকে এবার নির্বাসিত করা হবে। রুবি চুচুকে বলে, এমিলি একবার এখান থেকে সরে গেলে লিওর সাথে তোমার বিয়ে হবে আর তাহলে আমার অর্ধেক সমস্যা মিটে যাবে। এবার আমরা বুঝতে পারি এই বিয়ের পিছনে রুবির একটা স্বার্থ ছিল। আসলে বড় বউ হিসেবে এই বাড়ির সমস্ত খরচা চালানোর দায়িত্ব ছিল রুবির। এবার এই বাড়িতে যখন রেনোভেশনের কাজ হয়েছিল তখন সমস্ত কাঠগুলি সোনালী নামক কাঠ দিয়ে তৈরি করার কথা ছিল, যেটা খুবই একটা দামি একটা কাঠ। তবে রুবি এখানেও একটা চালাকি করেছিল, সে সেখানে দামি কাঠ দেওয়ার বদলে সস্তার মেহগনি কাঠ দিয়ে পুরো বাড়ি উপরে সোনালী রং করেছিল এবং সেই দামি কাঠের পুরো টাকাটা সে মেরে নিয়েছিল। এবার এমিলি যদি এই বাড়ির বউ হয়ে থাকে তাহলে এই সত্যিটা তো ও জেনে যেতে পারে, তাহলে তো সে ফেঁসে যাবে। এবার তার নিজের বোনই যদি সেখানে থাকে তাহলে তো তাকে আর ফাঁসতে হবে না। তাই রুবি এমিলিকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এবার অপর দিকে আমরা দেখতে পাই এমিলির ঘরে রুবি সকালবেলা খাবার দিতে গেছিল এবং সে দেখতে পায় এমিলি আর ন্যান্সি তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে তারা এখান থেকে পালানোর জন্য, এবং এই করতে গিয়ে তাদের একটি সুন্দর মাথার কাঁটা নিচে পড়ে গেছে এবং ম্যারি ভাবে তারা তো পালিয়ে যাচ্ছে, সুতরাং সে পরে এসে এই কাঁটাটাকে চুরি করে নিয়ে যাবে এবং পরে ম্যারি লুকিয়ে লুকিয়ে এমিলির ঘরে আসে সেই চুলের কাঁটাটা চুরি করার জন্য। কিন্তু ম্যারি জানতো না যে এটা তারই জন্য পাতা একটা ফাঁদ ছিল। এবার ম্যারি তো চুলের কাঁটাটা তুলতে পিছন থেকে ন্যান্সি এবং এমিলি চলে আসে। এবার এমিলি রুবিকে বলে যে তোমার এত সাহস, তুমি আমার ঘরে এসে চুরি করছো। এবার ম্যারি তো বলে আমি চুরি করিনি, আসলে আমি ভাবছিলাম তোমরা হয়তো এখান থেকে চলেই যাবে। এমিলি বলে যে এই সমস্ত তোমার বাহানা তুমি কোর্টেই দিও, কারণ তোমাকে আমি সোজা পুলিশের কাছে নিয়ে যাব। এবার ম্যারি তো সঙ্গে সঙ্গে ঝুঁকে বসে এবং বলে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। এবার এমিলি তখনই বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি আরেকটা সুযোগ দেব। এবং সেই দিন এমিলির কেস নিয়ে তার শাশুড়ি সভা বসায় এবং তখনই মেরি সমস্ত সত্যিটা স্বীকার করে এবং মেরি বলে যে আসলে এমিলি একদিন যখন স্নান করছিল মেরি ওই জন্মদাগটা দেখেছিল এবং সে সেই কথা দাসী লিউকে বলেছিল এবং তখনই সেই পেন্টিংটা লিউ বানায়। এরপর মেরি বলে যে পেন্টিংয়ের পুরো প্ল্যানটা লিউয়েরই ছিল। এবার লিউ তো তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে যে না, আমি এত দিন ধরে এই বাড়িতে চাকরি করছি, আমি এমন কিছু করতেই পারি না, পুরোপুরি ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। এবং তখনই সেখানে লিও হাজির হয়। তখনই লিউ বলে যে লিও,
আমি যেভাবে যে ধরনের টেকনিক অত্যাচারের ব্যবহার করি এবং ইন্টারগেশন করি তুমি কিন্তু সেগুলো সহ্য করতে পারবে না, তাই ভালো সত্যি কথাটা তুমি নিজেই বলে দাও। এবং আমরা দেখতে পাই যে লিওর হাতে সেই পেন্টিংটাই ছিল এবং দাসী লিও তো মনে মনে ভাবে যে এটা তো আমি জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু লিও এটা কোথা থেকে পেল। এবার আমরা দেখতে পাই আগের রাতে যখন লিও পেন্টিংটা জ্বালিয়ে দিয়েছিল পেন্টিংটা পুরোপুরি পুড়ে যায়নি এবং তখনই এসে পেন্টিংটা আমাদের হিরো লিও সেটা নিয়ে নিয়েছিল এবং এই পেন্টিং এ লুকিয়ে ছিল তাদের চালাকির আসল রহস্য। আসলে এই পেন্টিংটা ম্যাজিক্যাল ইঙ্ক দিয়ে আঁকানো পেন্টিং ছিল এবং লিও যখন পেন্টিংটা খোলে তখন দেখা যায় তাতে একটি সুন্দর মাউন্টেনের পেন্টিং এর ছবি, অর্থাৎ অস্টিন যেটা দেখে পেন্টিংটা নিয়ে এসেছিল এবং সেই পেন্টিং এর তলায় একটা ধূপের ধোঁয়া দিতে সেই পেন্টিং এর উপরের ম্যাজিক্যালি একদম পেন্টিংটা বদলে যায় এবং সেই পেন্টিংটা আস্তে আস্তে এমিলির ছবিতে রূপান্তরিত হয়। এবার তোমাদের হয়তো মনে আছে সেই দিনই হিসাব রক্ষকের টেবিলে একটি ধূপ জ্বলছে, যার কারণে ছবিটা বদলে এমিলির ছবি হয়ে গেছিল। এবার রুবি তো বুঝতে পারে যে তার পর্দা ফাঁস হয়ে যাচ্ছে এবং রুবি উল্টে এমিলির ওপর দোষ চাপাতে যায় এবং তখনই শাশুড়ি বলে ওঠে যে এটা কোনো সবজি বাজার নয়, এটা ডিউকের বাড়ি, এখানে এই ধরনের চেঁচামেচি বন্ধ করো। এবং এমিলি তো তখন বলে ওঠে যে স্পেশালি ইঙ্কটা এবং ধূপটা যে দোকান থেকে কেনা হয়েছে সেখানে দাসী লিউকেই দেখা গেছিল এবং তাতে কোনো প্রমাণের অভাব নেই। এবার লিউ যদি নিজের সব দোষ স্বীকার করে নেয় তাহলে ভালো এবং লিউ তখন রুবিকে ঢাকার জন্য তখন বলতে থাকে যে সব দোষ আমিই করেছি এবং আমাকেই শাস্তি দিন। এবং লিউ বলে যে রুবির সাথে অনেকদিন ধরে এমিলির ঝামেলা চলছিল, তার জন্য সেটা আমি দেখতে পারিনি, এই জন্যই আমি এমিলিকে ফাঁসানোর প্ল্যান করেছিলাম। এবার এই কথা শুনে এমিলির শাশুড়ির সঙ্গে সঙ্গে বলে যে লিউকে বাড়ি থেকে এক্ষুনি বার করে দেওয়া হোক এবং তখনই দাসী লিওকে সেখান থেকে বার করে দেওয়া হয়। এবার এমিলি তো রাত্রির বেলা ডিউককে থ্যাংক ইউ বলতে আসে। এমিলি বলে আমি শুনেছি তোমার নাকি ড্র্যাগন কাপটা ভেঙে গেছে, তাই আমি তোমার জন্য ছোট্ট একটা গিফট এনেছি এবং এমিলি ছোট্ট একটা থার্মাস কাপ নিয়ে আসে যেটাতে কিনা গরম জিনিস গরম এবং ঠান্ডা জিনিস অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকতো এবং এই গিফট পেয়ে লিও তো বেশ খুশি হয়। এবার এমিলি বলে যে আমি তো তোমাকে একটা গিফট দিলাম এবং তার বদলে তুমিও আমাকে একটা গিফট দাও এবং লিও বলে তোমার কি গিফট চাই এবং তখনই সঙ্গে সঙ্গে এমিলি তাকে কিস করে দেয় এবং সেখান থেকে এমিলি চলে যায় এবং এমিলি চলে যাওয়ার পরও তো লিও সেখানে বুক ধরে বসে থাকে, কারণ তার সাথে তো এমন ঘটনা আগে হয়নি। এবং তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তার এই গিফট দেওয়ার প্ল্যানটা কোথা থেকে এসেছিল আর প্রাচীনকালে থার্মোস কাপ কোথায় বা পেল। এমিলি তখন ন্যান্সিকে জিজ্ঞাসা করে যে লিওকে কি গিফট দেয়া যায় যেটা ওর দরকার হবে, রিসেন্টলি ওর কিছু হারিয়ে গেছে বা ভেঙে গেছে যেটা ওর দরকার হতো। এবার ন্যান্সি তাকে বলে রিসেন্টলি ওর একটা ড্র্যাগন কাপ ছিল যেটা চা খেত, ওটা ওর ভেঙে গেছে, তাই সেরম কিছু তাকে একটা গিফট করলে ভালো হয়, কিন্তু এই ড্র্যাগন কাপটা খুবই একটা দুর্মূল্য একটি জিনিস এবং এই কাপে অনেকক্ষণ গরম জিনিস গরম এবং ঠান্ডা জিনিস অনেকক্ষণ ঠান্ডা থাকে। এবার এই কথা শুনে এমিলি ভাবে আরে এটা তো পুরো একটা সিম্পল ব্যাপার, মডার্ন যুগে আমরা তো এরকমই থার্মোস ব্যবহার করি যেটার ফাংশন কিনা একদম। তখনই এমিলি বলে যে ঠিক আছে তুমি আমাকে একটা পেন আর পেপার এনে দাও, আমি পেপারে এঁকে দেবো যে এটা কিভাবে বানানো যায় এবং রাতে আমরা একটা স্কবার স্মিথের কাছে যাব, সহজেই সে এই জিনিসটা বানিয়ে দিতে পারবে। এই কথা বলে তারা দুজনে মিলে রাতের বেলা বেরিয়ে পড়ে চাকরের বেশ ধরে, যাতে তারা পাঁচিল টপকে এইখান থেকে বেরোতে পারে এবং তারা যেন একজন স্কবার স্মিথের সঙ্গে দেখা করতে পারে এই থার্মোসটা বানানোর জন্যে। এবং সেই কাজ করতে গিয়ে তারা একটা নতুন জিনিস আবিষ্কার করে। তারা রাতের বেলা হঠাৎ করে দেখে যে অপর একটি চাকর পাঁচিলের উপর দিয়ে ডিং মেরে পালাতে যায় এবং চাকরটি পালাতে গেলে ওপর থেকে নিচে সে ধপ করে পড়ে যায় এবং তার হাতে একটি পুঁটলি ছিল, সেই পুঁটলির ভিতরে ছিল দামি দামি গয়না মুদ্রা এবং সোনাদানা এবং সে তাড়াতাড়ি করে ওইটাকে নিয়ে পালাতে যায়। এবার এমিলি তো বুঝতে পারে যে দাসটা নিশ্চয়ই কিছু চুরি করে পালাচ্ছে। এবার এমিলি তো সঙ্গে সঙ্গে গিয়ে তাকে ধরে এবং সে তাকে বলে যে তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি এই বাড়ির জিনিস চুরি করে পালাচ্ছ। তখন সেই দাস এমিলিকে বলে যে তুমি কাউকে বলো না, তাহলে এখান থেকে তোমাকে কিছু অংশ ভাগ তোমাকে আমি দেবো। এবার এমিলি বলে যে না এটা তো কখনোই হবে না, একবার যদি ধরা পড়ে তুমি তো মরবেই, তার সাথে সাথে আমিও মরবো, তুমি সত্যি করে বলো যে তুমি এখানে কি করছিলে। দাসটা তখন বলে যে দেখো আমি তোমাকে সত্যি করে বলছি, আমি এখানে আরো অন্য কাজ করতে এসেছি এবং সেই কাজটা যদি আমি করতে পারি আমাকে আরো অনেক টাকা দেওয়া হবে, তুমি বরং আমার দলে যুক্ত হও এবং সেই ভাগের টাকা আমি তোমাকে অর্ধেক দেবো। এবার এমিলি তো তখন বলে যে তোমাকে এখানে কি কাজ করতে পাঠাবো
পাঠানো হয়েছে। এবার সেই দাসটি বলে যে আমাকে এইখানে লিওর স্ত্রীর মুখ বিগড়ানোর জন্য এখানে ডাকা হয়েছে। এই কথা শুনে এমিলির চোখ উঠে যায় কপালে। এবার এমিলি তো বুঝতে পারে যে তার বিরুদ্ধে আবার চক্রান্ত করা শুরু করছে। তার পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই রুবি এবং চুচুকে। রুবি বলে যে ওই মহলে সারাইয়ের কাজ এখন কেমন চলছে, এবং চুচু তখন বলে যে ভালোই চলছে। আসলে তারা তো গোল্ডেন নানমু কাঠের বদলে নর্মাল মেহগনি কাঠ দিয়ে মহল বানাচ্ছিল, ফলে তারা সেই মেহগনি কাঠে গোল্ডেন কালার করে রাখতো এবং সেই কালারের কাজই চলছিল যাতে আসল ব্যাপারটা কেউ বুঝতে না পারে। এবং তখনই একজন দাসী এসে রুবিকে খবর দেয় যে এমিলির মুখের গঠন বিগড়ে গেছে, অর্থাৎ তার মুখের সাথে একটা কেউ খারাপ কিছু করেছে। এবার এই কথা শুনে রুবি আর চুচু অবাক হওয়ার নাটক করে, কিন্তু আসলে পুরোটা চুচুর কাণ্ড ছিল। এবার অপরদিকে আমরা দেখতে পাই লিও তো সমস্ত দাস দাসীকে এক জায়গায় করে এবং বলে যে সত্যি করে বলো এই কাজটা কে করেছো, কে এমিলির মুখে গোল্ডেন পেন্ট ঢেলে তার মুখটা নষ্ট করার চেষ্টা করেছো। এবার সব দাসী তো বলতে থাকে যে না আমরা কিছু করিনি, কিন্তু তখনই লিও দেখতে পায় একটা দাসীর হাতে পেন্ট করা ব্রাশ ধরে আছে এবং তার সামনে যে বালতিটা রাখা আছে সে দেখে তার মধ্যে গোল্ডেন কালার। এবং লিও জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কার কথাতে এসেছো। তখনই একটা দাসী ঝুঁকে বসে বলে যে আমাদের এইখানে দেয়ালগুলোতে এবং বেড়াগুলোতে গোল্ডেন কালার করতে বলা হয়েছিল। লিও তখন বলে যে পিলারগুলো তো অলরেডি সোনালী কাঠেরই তৈরি, তাহলে রং করার দরকার কেন পড়বে। দাসটি তো আসল কথা কিছুতেই বলতে চাইছিল না। তখনই চবিতার তলোয়ার বার করে তার গলায় ধরে। দাসটি বলে যে আমি সত্যি কথা বলছি, আসলে এখানে যখন মহলটি বানানো হয়েছিল সেগুলো গোল্ডেন কাঠ দিয়ে বানানো হয়নি, সেগুলো নর্মাল কাঠ দিয়ে বানানো হয়েছিল এবং সেগুলোতে সোনালি রং করা থাকতো। এবার এই কথা শুনে তো লিও মনে মনে ভীষণ রেগে যায়, কারণ এই মহলটা সম্রাটের নির্দেশে বানানো হয়েছিল, সুতরাং তার কথা অমান্য করা মানে রাজদ্রোহেরই সমান। সুতরাং এই কাজটি করতে যে সাহায্য করেছে তার তো শাস্তি দরকার। এইবার অপর দিকে আমরা দেখি চুচু সেই দাসটির সঙ্গে রাত্রির বেলা লুকিয়ে লুকিয়ে দেখা করে। আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি কয়েকদিন দাঁড়িয়ে যাও, তারপর তুমি ওর মুখটা নষ্ট করবে, তাহলে তুমি তাড়াহুড়ো করে কাজটা কেন করলে, এবার আমরা ধরা পড়ে গেলে কি হবে। তারপর দাসটি বলে যে তাড়াতাড়ি যদি আমি কাজটা করতাম তাহলে হয়তো তাড়াতাড়ি আমি টাকাটা পেয়ে যাব। এবং চুচু দাসটিকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে দেয় এবং চুচু বলে কয়েকদিন তুমি এই বাড়িতে দাস হিসাবে লুকিয়ে থাকো, কয়েকদিন পর আমি তোমাকে এখান থেকে বার করার প্ল্যান করছি। এবার এই কথা বলে যখন চুচু পিছন ঘুরে চলে যাচ্ছিল তখন দেখতে পায় চবি আর লিও পিছনে দাঁড়িয়ে আছে এবং সে বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে সভা বসানো হয়। এবার এখানে আমরা এমিলিকেও দেখতে পাই, যার মুখ কিনা গোল্ডেন কালারের জন্য বিগড়ে গেছিল। এমিলি তো মুখে এখানে একটি মাস্ক পরেছিল এবং তার শাশুড়ি মা রুবিকে এখানে দেখে বলে যে তুমি জানো যে তোমার বোন কি করেছে। এমিলি বলে যে চুচু তুমি যতই রুবির বোন হও না কেন, তোমার কি জানে ভয় নেই যে তোমার জেল হতে পারে। চুচু তখন বলে ওঠে যে আমাকে আমাকে কেন জেলে পাঠানো হবে। এমিলি বলে যে তোমাকে এই দাসটার সাথে হাতে নাতে ধরা হয়েছে, তারপরেও তুমি মুখে মুখে তর্ক করছো কোন সাহসে। এবার চুচু তখনই দল বদল করে বলে যে দিদি আমি আর সত্যিটা লুকাতে পারবো না। এবার চুচু শাশুড়ি মার সামনে বলে যে রুবি আমাকে সবকিছু করতে বলেছিল, আসলে এমিলির বিরুদ্ধে আমার কোনোই গ্রাজ নেই, আসলে এইগুলো আমাকে রুবি দিদি করতে বলেছিল তাই আমি করেছি, আমি জানতামই না যে দিদির প্ল্যান কি ছিল। এবার রুবি তো চুচুকে ঠাস করে এক চর মারে আর বলে যে কি কিছু প্ল্যান তুমি করে এবার আবার তুমি আমার নামে দোষ দিচ্ছ। এবার চুচু বলে উঠেছে দিদি আমি জানি যে তুমি এমিলিকে পছন্দ করো না, তাই জন্য তুমি ওর সৌন্দর্য নষ্ট করার জন্য এমন করেছো, কিন্তু তুমি এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিও না। কিন্তু তাছাড়া তুমি তো ওই দাসীকে দিয়ে ওই ইনফিজিক্যাল ধূপ আর ইঙ্ক আনতে দিয়েছিলে, লিও তো তোমার হয়ে সমস্ত দোষ তার ঘাড়ে নিয়ে নিল, আর এখন তুমি আমার ঘাড়ে দোষ চাপাতে চাইছো। এবার শয়তান রুবি তো চেঁচাতে থাকে আর বলে যে না এরকম সমস্ত কিছু আমার প্ল্যান ছিল না। তবে চুচু তো কান্নাকাটি করে বলতে থাকে যে হ্যাঁ এখন আমার কথা কে শুনবে, কেউ মানবেই না যে আমি ইনোসেন্ট। তখনই এমিলি বলে যে রুবি তুমি যে টাকাগুলো মেরেছো তাহলে সেগুলো কোথায়। এবং তখনই শাশুড়ি বলে যে আচ্ছা তুমি তো দামি কাঠের জায়গায় সস্তা কাঠ ব্যবহার করেছিলে, এতদিন সমস্ত খরচার দায়িত্ব তোমার হাতেই ছিল, তাহলে এতগুলো দিনের টাকা মনে হয় সেইগুলো তোমার পকেটেই ঢুকেছে। তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে। তখন রুবি তো বলে যে আমি কিছুই করিনি, আমি সবকিছু চুচুর কথাতে করেছি। কিন্তু অপর দিকে চুচু বলতে থাকে যে না সবকিছু রুবিই করেছে। তখন শাশুড়ি বলে যে চুচু
তুমি সব কিছু কনফেস করো, না হলে কিন্তু আমি তোমাকে কোর্টে পাঠাবো। তখন চুচু স্বীকার করে যে সেই এই সমস্ত কিছু করেছে এবং শাশুড়ি বলে যে ঠিক আছে, তোমাকে এক্ষুনি আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেব এবং তোমার বাবাকে জানাবো যে তুমি কি কি করেছো এবং তোমার শাস্তি উনিই দেবেন। এবার চুচু শয়তানের হাসি হেসে বলে যে এমিলি, আমি যা করেছি কিন্তু তোমার মুখটা তো চিরকালের মতো বরবাদ হয়ে গেল, এবার তুমি কি করবে? এবার সঙ্গে সঙ্গে এমিলি তার মুখের পর্দাটা তখন সরায় এবং সরিয়ে আমরা দেখতে পাই এমিলির মুখের কিছুই বরবাদ হয়নি, তার মুখ আগের মতোই সুন্দর ছিল। এবং চুচু তখন চিল্লিয়ে উঠে বলে যে আচ্ছা, তুমি তাহলে আমাকে ধরার জন্য এই নাটকটা পুরো সাজিয়েছিলে? এমিলি বলে যে হ্যাঁ, কিন্তু তোমার দিদি কম শয়তান না, কিন্তু তোমার দিদির থেকে তুমি বেশি শয়তান, তোমাকে ধরানোর জন্য এটুকু আমাকে করতেই হতো। তখনই চুচুকে ওখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এবার শয়তানি রুবি তো তখন বলে যে শাশুড়ি মা, এবার আমাকে ক্ষমা করুন, আমি আসলে এই সমস্ত কিছু করতে চাইনি। রুবির শাশুড়ি বলে যে বছরের হিসাবের খাতা আমার কাছে নিয়ে এসো, আমি দেখতে চাই সংসার খরচ হিসেবে ও কত টাকা মেরেছে, আমাদের কত ক্ষতি হয়েছে। এবার আমি ওকে শাস্তি দিলাম যে ও আমাদের অ্যান্টি স্টোর হলে হাঁটু গেড়ে বসে থাকবে। এবার লিও আর এমিলি তো তাদের ঘরে চলে আসে। লিও বলে যে তোমার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে, আমি ঠিক বলতে পারছি না যে কি, কিন্তু কিছু তো একটা এসেছে, মনে হচ্ছে যেন আমি একটা নতুন মানুষকে চিনছি। তখন এমিলি বলে যে দেখো, আমরা আমাদের মিশনে সাকসেসফুল হয়েছি, তাই আমাদের এটা সেলিব্রেট করা দরকার। এবার এই বলে তারা তো ড্রিঙ্ক করতে শুরু করে। তারা ড্রাঙ্ক হয়ে গিয়ে এমিলি আবারও লিওকে কিস করে, কিন্তু এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। শাশুড়ি বলে যে এত দিনে রুবি কার্যকারী করে কাজের মধ্যে থেকে প্রায় 80,000 টাকা সরিয়েছে। শাশুড়ি মা তার মেজ বৌমা লিনাকে বলে যে তোমার তো অনেক বুদ্ধি, তাহলে তুমি বলো এই 80,000 টাকার ক্ষতিপূরণ আমরা কিভাবে মেটাবো? লিনা তখন বলে যে শাশুড়ি মা, আমি জানি এটা একটা অনেক বড় একটা অঙ্ক, তাই তার জন্য আমার মাথায় এখন খুব একটা বুদ্ধি আসছে না, কিন্তু আপনার ছোট বউ তো অনেক বুদ্ধিমতী, আপনি তাকে একবার জিজ্ঞাসা করতে পারেন। শাশুড়ি মা বলে যে এই সমস্যার সমাধান যে করতে পারবে, অর্থাৎ এই 80,000 টাকা যে সংসারে ফিরিয়ে আনতে পারবে, তাকে আমি এই সংসারে চাপিকাঠি দিয়ে দেবো, সেই তারপর থেকে আমাদের পরিবারের সংসারের দায়িত্ব গ্রহণ করবে। এবার এই কথা শুনে বলে এমিলি, সম্পূর্ণ দায়িত্ব? ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই ট্রাই করে দেখব। এবার শাশুড়ি বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে দেখো তুমি এই 80,000 টাকা ঠিকঠাক মতো পরিবারে আনতে পারো কিনা, কিন্তু এমন কিছু করো না যাতে সবার কাছে আমাদের হাসির পাত্র হতে হয়। এই 1 মাস সময় তুমি আমাদের বাড়ির সমস্ত কিছু দেখভাল করবে আর আমার জায়গায় তুমি সমস্ত কিছু খরচাপাতি চালাবে, আমি দেখতে চাই সত্যি তুমি এর যোগ্য কিনা। এবার অপর দিকে আমরা চুচুকে দেখতে পাই, যাকে কিনা এই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, এবং চুচু তো এবার রাগে ফুঁসতে থাকে যে এমিলি, আমি তোমাকে ছাড়বো না, লিওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি সেই জায়গা কেড়ে নিয়েছিলে। এবার অপর দিকে আমরা লিওকে দেখতে পাই। টবি লিওর কাছে আসে আর বলে যে স্যার, ম্যাডাম আপনার জন্য একটা চিঠি দিয়েছে, এবং লিও দেখে যে এমিলি তার জন্য একটা চিঠি দিয়েছে এবং সে দেখতে পায় এমিলি তার সঙ্গে একটা বাইরের ম্যানশনে দেখা করতে চেয়েছে। এবার লিও তো ভাবে যে বাহ, এবার সে তার বউয়ের সঙ্গে ডেটে যাবে, এবং লিও তো খুব খুশি হয়ে টবির ঘাড়ে সব দায়িত্ব দিয়ে সে ডেটে চলে যায়। এবার সেই জায়গায় গিয়ে পৌঁছে লিও এমিলিকে কোনো জায়গায় দেখতে পায় না, কারণ এই চিঠিটা আসলে চুচু লিখেছিল। চুচু বলে যে লিও, আমি আসলে তোমার কাছ থেকে ক্ষমা চাই, আমি আগে যেগুলো করেছি সেগুলো খুব ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। লিও তখন বলে যে তোমার যদি কারোর কাছ থেকে ক্ষমা চাওয়ারই হয় তাহলে তুমি এমিলির কাছ থেকে যাও, এবং এই বলে লিও তো সে ওখান থেকে চলে যাচ্ছিল, এবং চুচু তার হাত ধরে আটকায় এবং বলে যে লিও, তুমি কি জানতে চাইবে না যে আমি কেন এসব করেছি? আমি এসব তোমার জন্য করেছি। 3 বছর আগে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম, আমি তোমাকে তখন ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভাগ্য আমাকে সাথ দেয়নি এবং আমি তোমাকে বিয়ে করতেও পারিনি, তাই জন্যই আমি এই ভুলটা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই আমার ভুলটা বুঝতে পেরেছি, এই নাও এই ড্রিঙ্কটা করো আর আমাকে চিরতরের মতো ক্ষমা করে দাও। চুচু ড্রিঙ্কের সাথে লিওকে কি খাইয়ে দিল, এবং লিওকে আদেও বেঁচে থাকবে? এমিলি কি লুকে বাঁচাতে পারবে, নাকি চুচুর স্বার্থ পূরণ হবে? দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরের পার্টের জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।